হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি আরবে ওমরাহ পালনের নামে পাসপোর্ট হাতে ইমিগ্রেশন পার হওয়ার চেষ্টা করছিলেন সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি চলচ্চিত্রের একসময়ের নামজাদা খল অভিনেতা আশরাফুল হক ডন। দীর্ঘদিন ধরে যিনি ধরাছোঁয়ার বাইরে থেকে লোকচক্ষুর অন্তরালে জীবন কাটাচ্ছিলেন, ভেবেছিলেন পবিত্র ভূমির দোহাই দিয়ে চিরতরে দেশ ছেড়ে পালিয়ে যাবেন। কিন্তু আইনের হাত যে কত দীর্ঘ তা তিনি টের পেলেন ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়ানোর পর। ইমিগ্রেশন কাউন্টারে লাল বাতি জ্বলে উঠতেই তাকে ঘিরে ফেলে দায়িত্বরত কর্মকর্তারা। খবর দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিকে। মুহূর্তের মধ্যে বিমানবন্দরে হাজির হয় সিআইডির বিশেষ টিম। চারপাশ স্তব্ধ করে দিয়ে বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয় এই খল অভিনেতাকে। গোয়েন্দা সূত্রের খবর, ডনের এই পলায়নের খবর সাধারণ কোনো সোর্স থেকে নয়, বরং তার অত্যন্ত কাছের কোনো পরমাত্মীয় এই গোপন তথ্য আগেই পৌঁছে দিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। অবশ্য কেউ কেউ বলছেন ডনের এই গ্রেফতারের পেছনে হাত রয়েছে ডিপ জলের। বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী ইতিহাসের আকাশে তিনি ছিলেন এক ধূমকেতু, কোটি তরুণের স্বপ্নের নায়ক, স্টাইলের রাজপুত্র, অমর নায়ক সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে যখন এই মহাতারকার নিথর দেহ পাওয়া যায়, তখন পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রশাসন একে আত্মহত্যার তকমা দিয়ে পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও দেশবাসীর মনে প্রশ্ন ছিল, এটি কি সত্যিই আত্মহনন নাকি ভালোবাসার আড়ালে কষা হয়েছিল এক নির্মম মৃত্যুকূপের নীল নকশা। দীর্ঘ প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে রহস্যের ঘন কুয়াশায় ঢাকা এই হত্যা মামলায় নতুন আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র প্রবাসী রুবি সুলতানার সেই ভাইরাল ভিডিও বার্তার পর। আর এরপরেই একে একে বেরিয়ে আসতে শুরু করে বাংলা সিনেমাকেও হার মানানো এক বিভীষিকাময় হত্যাকাণ্ডের নির্মম গল্প। ক্লোরোফর্মের শিশি, ফাঁকা ইঞ্জেকশন, প্লাস্টিকের দড়ি আর কাছের মানুষদের এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। কিভাবে সম্পন্ন হয়েছিল সেই কিলিং মিশন? আজকের এই প্রতিবেদনে আমরা উন্মোচন করতে যাচ্ছি 1996 সালের সেই কালোরাতের প্রতিটি সেকেন্ডের শিহরণ জাগানো হিসাব নিকাশ। 1997 সালের জুলাই মাসে যখন মামলাটির আসামি রিজভী গ্রেফতার হন, তখন আদালতের কাছে 164 ধারায় দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। রিজভীর সেই জবানবন্দি অনুযায়ী সালমান শাহকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য চুক্তি হয়েছিল রিজভীর সেই জবানবন্দি অনুযায়ী সালমান শাহকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য চুক্তি হয়েছিল তখন মাত্র 12 লাখ টাকার। আর এই 12 লাখ টাকার খুনের চুক্তিটি করেছিলেন খোদ সালমানের স্ত্রী সামিরার নিজের মা লাতিফা হক। চুক্তির শর্ত ছিল অত্যন্ত পরিষ্কার ও নিষ্ঠুর। কাজের আগে অগ্রিম হিসেবে দেওয়া হবে 6 লাখ টাকা, আর সালমান শাহের মৃতদেহ সিলিং ফ্যানে ঝোলানোর পর দেওয়া হবে বাকি 6 লাখ টাকা। এই 12 লাখ টাকার ডেথ ওয়ারেন্ট স্বাক্ষর করেছিল কারা? রিজভীর বয়ান অনুযায়ী সামিরার মা লতিফা হকের সঙ্গে সে সময় গোপন বৈঠকে উপস্থিত ছিল চলচ্চিত্রের ভিলেন আশরাফুল হক ডন, ডেভিড, ফারুক, জাবেদ সহ একদল ভাড়াটে খুনি। 164 ধারার জবানবন্দিতে আসামি রিজভী যে বিবরণ দিয়েছিলেন তা শুনলে আজও রক্ত হিম হয়ে যায়। ইস্কাটনের ফ্ল্যাটে সেদিন ঘুমিয়েছিলেন সালমান শাহ। শরীর ছিল একদম শান্ত, অচেতন। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজার আড়াল থেকে লাফিয়ে পড়ে ঘাতকের দল। ফারুক তার পকেট থেকে বের করে আনে একটি বিষাক্ত ক্লোরোফর্মের শিশি। সালমানের স্ত্রী সামিরা নিজের হাতে রুমাল ভিজিয়ে সেই ক্লোরোফর্ম চেপে ধরেন স্বামী সালমানের নাকে। বিষাক্ত গ্যাসে ছটফট করতে থাকেন স্বপ্নের নায়ক। কিন্তু ঘরের চারপাশ ততক্ষণে 4-5 জন শক্তিশালী ঘাতকের দখলে। ধস্তাধস্তির এক পর্যায়ে ড্রেসিং রুমের দরজায় এসে দাঁড়ান চলচ্চিত্র প্রযোজক ও মামলার 3 নম্বর আসামি আজিজ মোহাম্মদ ভাই। রিজভীর ভাষ্যমতে আজিজ মোহাম্মদ ভাই ঘরে ঢুকেই সালমানের 2 পা শক্ত করে চেপে ধরেন এবং সালমানের শরীরে একটি ফাঁকা সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন পুশ করেন। এই কাজে সরাসরি সহায়তা করেছিল সালমানের স্ত্রী সামিরা এবং তার মা লতিফা হক। সালমান শাহের শরীর যখন একদম নিস্তেজ হয়ে পড়ে, তখন ড্রেসিং রুমের ভেতর থাকা মইটি টেনে নিয়ে আসা হয়। জন এবং তার সহযোগীরা আগে থেকেই সাথে করে নিয়ে এসেছিল প্লাস্টিকের শক্ত দড়ি। সেই প্লাস্টিকের দড়ি সিলিং ফ্যানের সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকাকে। এত বড় অকাট্য জবানবন্দি, এতগুলো আসামির নাম প্রকাশ্যে আসার পরও রহস্যজনকভাবে তৎকালীন তদন্ত সংস্থাগুলোর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। হত্যাকাণ্ডের 1 বছর পর সিআইডি যে রিপোর্ট পেশ করে তাতে ঠান্ডা মাথায় লেখা হয় সালমান শাহ আত্মহনন করেছেন। পরবর্তীতে দীর্ঘ 12 বছর পর যখন জুডিশিয়াল ইনকোয়ারি রিপোর্ট সামনে আসে, সেখানেও অবিশ্বাস্যভাবে একই গল্প সাজানো হয়। সবচেয়ে মারাত্মক বিষয় হলো জবানবন্দিতে যাদের নাম সরাসরি উঠে এসেছিল, সেই আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, লতিফা হক কিংবা আশরাফুল হক ডনকে কোনোদিন রিমান্ডে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনই বোধ করেনি তদন্ত কর্মকর্তারা। সালমানের মা নীলা চৌধুরী এবং পুরো পরিবার দুবার আদালতের এই রিপোর্টের উপর নারাজি আবেদন দেন। তাদের সোজা কথা, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে, সে কোনোদিন আত্মহনন করতে পারে না। 2015 সালে র্যাবকে যখন নতুন করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়, তখন আইনি জটিলতার
ক্ষমার দোহাই দিয়ে আবারও সেই তদন্ত থামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে 2016 সালে মামলাটি নিম্ন আদালতে ফেরত গেলে তদন্তের নতুন দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই। 2020 সালে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই যখন তদন্ত প্রতিবেদন জমা দেয়, সেখানে দাবি করা হয় সালমান শাহ নাকি বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সাথে অতি অন্তরঙ্গতা এবং স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে আত্মহনন করেছিলেন। কিন্তু এই আত্মহননের গল্প দেশের কোটি কোটি ভক্ত ও সালমানের পরিবারের কাছে গ্রহণযোগ্য হয়নি। সালমানের মা নীলা চৌধুরী ও পরিবারের দীর্ঘদিনের সোজা দাবি, স্ত্রী সামিরা হকের সাথে চিত্রজগৎ ও বাইরের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির অনৈতিক ও পরকীয়ার সম্পর্ক তৈরি হয়েছিল। আর এই সম্পর্কের গোপন সত্যি জেনে ফেলাতেই সালমানকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সালমান শাহর পরিবারের এই দাবির প্রেক্ষিতে পরবর্তীতে বিজ্ঞ আদালত পিবিআইয়ের সেই চূড়ান্ত প্রতিবেদন সরাসরি বাতিল করে দিয়ে এটিকে একটি পরিকল্পিত হত্যা মামলা হিসেবে গ্রহণ করার ঐতিহাসিক নির্দেশ দেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের আসল আসামিরা অর্থাৎ সামিরা ও ডনরা নিজেদের পিঠ বাঁচাতে এবং মূল ঘটনা থেকে মানুষের নজর ঘোরাতে সুচতুরভাবে পর্দাকন্যা শাবনূরকে বলির পাঠা বানিয়ে ফাঁদে ফেলার অপচেষ্টা করেছিল। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত রুবি সুলতানার সেই রোমহর্ষক ভিডিও বার্তায় কি তবে এই মামলার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট? রুবি সে সময় জানিয়েছিলেন যে তিনি এই ঘটনার আদ্যপান্ত জানেন। আসামিরা সালমানের ফ্ল্যাটে ঢোকার আগে নাকি এই রুবির ফ্ল্যাটেই গোপন বৈঠক করেছিল। বাদীপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী ফারুক আহমেদ আক্ষেপ করে বলেন, আসামি রিজভী যখন জেলে ছিলেন তখন তাকে রিমান্ডে নিয়ে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে 24 ঘন্টার মধ্যেই পুরো জট খুলে যেত। কিন্তু অদৃশ্য কোনো এক মহাশক্তির ইশারায় ঘাতকদের সবসময় আড়াল করে রাখা হয়েছিল। 12 লাখ টাকার লোভ, দাম্পত্য কলহ নাকি চলচ্চিত্র জগতের ভেতরের নোংরার রাজনীতির বলি হতে হয়েছিল স্বপ্নের নায়ক সালমান শাহকে? মৃত্যুর 3 দশক কেটে গেলেও আজও সাধারণ মানুষের হৃদয়ে এই প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে। বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনের গ্রেফতার কি তবে সালমানের আত্মার বিচারের প্রথম ধাপ, নাকি আবারও আইনি ফাঁকফোকরে হারিয়ে যাবে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার? বাংলাদেশের কোটি কোটি ভক্তের একটাই দাবি, আর কোনো ওজোর অজুহাত নয়, এবার উন্মোচিত হোক 6 সেপ্টেম্বরের সেই কালো রাতের আসল সত্যি। প্রিয় দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার দেখা সালমান শাহের সবচেয়ে পছন্দের মুভি কোনটি? জানান আপনার মতামত। আর